তোমরা অনেকেই আমাকে জানাইছো, যেটা গতকালকেও অনেকে জানিয়েছো, সেটা হচ্ছে তড়িৎ রসায়নের ক্লাসে আমাদের প্রবলেম আছে স্যার। কারণ তড়িৎ রসায়নের ক্লাস যখন চলছিল তখন আমাদের প্রিটেস্ট পরীক্ষা চলছিল, কারো কারো কলেজে পরীক্ষা চলছিল, যে কারণে তড়িৎ রসায়নে একটা মেজরিটি পার্সনের একটা প্রবলেম রয়ে গেছে। তো সরাসরি তোমরা আমাকে বলছো যে স্যার এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে একটু প্রবলেম আছে, এগুলো আরেকবার রিভিউ করে দিলে বা একটু বুঝিয়ে দিলে কি হয়, ভালো হয়। তো সেই কারণে আমি চিন্তা করেছি যে আজকে তোমাদের এই চ্যাপ্টারের উপর ম্যাথগুলোর উপর আমরা রিভিউ ক্লাস দিব, ঠিক আছে? তা আজকের এই রিভিউ ক্লাসে আমরা আলোচনা করব মূলত তড়িৎ রসায়নের গাণিতিক সমস্যাগুলো নিয়ে, শুধুমাত্র ম্যাথগুলো নিয়ে, কনসেপ্টটা ক্লিয়ার করা নিয়ে। যেমন আমরা গতকালকে যে পরীক্ষাটা নিয়েছি সেখানেও দেখেছি তোমাদের অনেকেই এই ম্যাথগুলো পারছো না, বারবার ভুল হয়ে যাচ্ছে। তা আমরা এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব আজকে, শুধু ম্যাথগুলো আমরা আলোচনা করব। টোটাল 6 থেকে 7 ধরনের ম্যাথ আমরা আলোচনা করব, সময় সাপেক্ষে যদি সময় থাকে হয়তো আরও কিছু ম্যাথ আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটা নমুনা উদ্দীপক নিয়েছি। সাধারণত তড়িৎ রসায়ন থেকে যখন সৃজনশীল আসবে তখন উদ্দীপক হিসেবে এইরকম একটি কোষ অথবা এক প্রকোষ্ঠ বিশিষ্ট, মানে একটা পাত্র বিশিষ্ট একটা কোষ দেওয়া থাকতে পারে। তো এইরকম 2 পাত্র বিশিষ্ট লবণ সেতু সম্বলিত যদি কোনো কোষ আমরা দেখি, সাথে সাথে আমরা বুঝে নিব এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ, যে কোষের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি কি হয়, উৎপন্ন হয়। তাহলে এইটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক কোষ। আর যদি আমরা দেখি এক প্রকোষ্ঠ বা একটা পাত্রের মধ্যেই 2টা তড়িৎদ্বার দিয়ে কোষ বানানো হয়েছে, তাহলে আমরা বুঝে নিব ওটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো এইরকম কোষও দিয়ে দিতে পারে, অথবা উদ্দীপকে দেখবা কোষের সংকেতও দিয়ে দিতে পারে। কোষ না দিয়ে জাস্ট লিখে একটা সংকেত দিতে পারে, যেখান থেকে তোমাকে বুঝতে হবে যে এটা একটা কোষ এবং এখানে অ্যানোড কি ক্যাথোড কি সেটা জানতে হবে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি উদ্দীপকে কমনলি যেহেতু চিত্র দিয়ে আসে, আমরা ধরে নিচ্ছি এরকম একটা উদ্দীপক আমাদের এসেছে। এখন এখান থেকে কয় ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে যেটা আলোচনা করব, যে প্যাটার্নটা আলোচনা করব, সেটা হচ্ছে উদ্দীপকের কোষটির কোষ বিক্রিয়া লিখো। উদ্দীপকের কোষের কি লিখো, কোষ বিক্রিয়া লিখো। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি নির্ণয় করা বা কি লিখা, কোষ বিক্রিয়া। তাহলে উদ্দীপকের কোষের বা উদ্দীপকের কোষটির কোষ বিক্রিয়া লিখো। উদ্দীপকের কোষটির কোষ বিক্রিয়া কি করো, লিখো। এখন কোষ বিক্রিয়া লেখার জন্য আমি কোষ বিক্রিয়াতে যাব, তার আগে একটু বলে দিই, তোমাদের কোষ বিক্রিয়া লিখতে বলুক বা ইএমএফ বের করতে বলুক, যাই করতে বলুক, তড়িৎ রসায়নের ম্যাথগুলো করার জন্য অ্যাট ফার্স্ট তোমাকে অ্যানোড এবং ক্যাথোড চিনতে হবে। কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড সেটা চিনতে হবে। আমাদের 2টা তড়িৎদ্বার আছে এখানে, একটা অ্যালুমিনিয়াম আর একটা কি কপার। এখন কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে সেটা আমরা চিনতে হবে। দ্বিতীয়ত আরেকটা কথা বলিনি, আমি হয়তো এখানে বোঝানোর সুবিধার্থে অ্যালুমিনিয়াম আর কপার নিছি, কিন্তু তোমাদের পরীক্ষা এখানে ABCD XYZ ও থাকতে পারে, মানে ধাতুগুলোর নাম না দিয়ে অ্যালফাবেট কোন একটা সিম্বল দিয়েও দিতে পারে। কিন্তু যাই দেওয়া থাক, নাম দেওয়া থাক অথবা প্রতীক দেওয়া থাক, সিম্বল দেওয়া থাক, কোন একটা ABCD XYZ দেওয়া থাক, আমরা অ্যানোড এবং ক্যাথোড কিভাবে চিনবো সেটা আমরা আজকে দেখিনি। প্রথম কাজ, অ্যানোড ক্যাথোড চেনার 3টা উপায় আছে। কয়টা? প্রথম উপায়টা হচ্ছে সক্রিয়তা সিরিজ থেকে। কিসের থেকে? সক্রিয়তা সিরিজে যেই ধাতুটা উপরে অবস্থিত সেটা অ্যানোড, কারণ আমরা জানি অধিক সক্রিয় ধাতু ইলেকট্রন কি করে, ত্যাগ করে, জারণ ঘটায়, এবং যে কোনো কোষে অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। তো আমাদের প্রথম উপায়টা হচ্ছে যে ধাতুটা সক্রিয়তা সিরিজে বেশি উপরে বা বেশি সক্রিয় সেটা অ্যানোড। সেটা কি? এখন অ্যালুমিনিয়াম এবং কপার আমরা যদি সক্রিয়তার সিরিজটা মুখস্থ রাখি, ওই যে মনে আছে কিনা দেখো, কে কে না ম্যাগাইভার এলো যেন ফিরে সোনা পাবে, হাই কুলাঙ্গার হাজিয়াজ পিটাবে আমায়। তাহলে কে কে না ম্যাগাইভার এলো, এলো অ্যালুমিনিয়াম উপরে, কপার কোথায়, ওই যে হাই কুলাঙ্গার, কুলাঙ্গার সেখানে কপার। কিন্তু অ্যালুমিনিয়াম সক্রিয়তা সিরিজে উপরে, তাহলে আমরা বুঝে গেলাম অ্যালুমিনিয়ামটা কি
অ্যানোড, কারণ যে বেশি সক্রিয় সে কি অ্যানোড। এখন কোনো না কোনোভাবে মনে করো তুমি অ্যালুমিনিয়াম যে বেশি সক্রিয় সেটা জানো না, সক্রিয়তার সিরিজটা তোমার জানা নাই, তাহলে কোনটা অ্যানোড হবে সেটা বোঝার একটা উপায় আছে। আমরা যেটা বলছিলাম, এখানে তো অ্যালুমিনিয়াম আর কপার নাম না দিয়ে যদি ABCD XYZ দেয় তাহলে তার সক্রিয়তা সিরিজ থেকে বোঝা যাবে না। তখন তোমাকে এই প্রশ্নে প্রদত্ত বিভবগুলো থেকে অ্যানোড ক্যাথোড চিনতে হবে। এখানে দেখো অ্যালুমিনিয়ামের কি দেওয়া আছে, অ্যালুমিনিয়ামের কি দেওয়া আছে, জারণ বিভব দেওয়া আছে। কি দেওয়া আছে, কেমনে বুঝছি এটা যে জারণ? অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+, এই যে এভাবে দেওয়া আছে Al/Al3+। তো যেহেতু অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং এটা কি বিভব, জারণ বিভব। কারণ আমরা জানি জারণ মানে কি ছারণ। আবার কপারেরও কি বিভব দেওয়া আছে, জারণ। জিঙ্কেরও কি বিভব দেওয়া আছে, জারণ। যদি বিজারণ হইতো তাহলে আগে আয়ন থাকতো পরে ধাতুটা থাকতো। যদি বিজারণ হইতো এরকম মান দেওয়া থাকতো, প্রথমে আয়ন পরে ধাতু। মানে হচ্ছে প্রথমে তার অভাব ছিল, পরবর্তীতে তাই সে কি হয়েছে, অভাবটা পূরণ করছে, তার মানে কি করছে, সে গ্রহণ করছে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে জারণ, এখানে দেওয়া আছে জারণ, এখানে দেওয়া আছে জারণ। এখন অ্যালুমিনিয়ামের জারণ বিভব কত স্যার? +1.66। কপারের জারণ বিভব কত? এইবার আসো, দুইটারই তো জারণ বিভব দেওয়া আছে, দুইটার জারণ বিভবের মধ্যে কারটা বেশি? মনে রাখবা, যার জারণ বিভব বেশি সে অ্যানোড, আর যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড। যার জারণ বিভব বেশি সে অ্যানোড, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড। তাহলে আমি দুইটা উপায় বললাম এখনো পর্যন্ত। প্রথমটা হচ্ছে যে ধাতুটা বেশি সক্রিয় সেটা অ্যানোড, আর দ্বিতীয়টা যার জারণ মান বেশি বা জারণ বিভবের মান বেশি সে অ্যানোড। ঠিক আছে, কয়টা পদ্ধতি বললাম? দুইটা। এই দুইটা হইলো অফিসিয়াল পদ্ধতি। এবার আমরা একটা ভুয়া পদ্ধতি শিখাইতে পারি তোমাকে, সেটা হলো তুমি মনে করো এত কিছু পারো না, চিন্তা করছো, অনেক কিছু চিন্তা করছো, পরীক্ষার হলে যে মাথা গুলাইয়েছে কোনটা জারণ হবে কোনটা বিজারণ হবে বুঝতেছো না, সেই ক্ষেত্রে একদম শর্টকাট একটা উপায় আমরা বলি। আমি জানি এটা বলার পরে তোমরা আগেরগুলা চিন্তাও করবে না। তড়িৎ রাসায়নিক কোষে সবসময় বামেরটা অ্যানোড ডানেরটা ক্যাথোড। বামেরটা অ্যানোড চিন্তা ভাবনা ছাড়াই 99% ক্ষেত্রে মিলে যায়, কিন্তু পৃথিবীতে কোনো কিছুই তো 100% না, সুতরাং 1% সিউরিটি দেওয়া যাচ্ছে না, কিন্তু এইটুকু নিশ্চিন্ত থাকতে পারে যে হওয়ার সম্ভাবনা 99%। বামেরটা অ্যানোড ডানেরটা, তাহলে আমরা দেখলাম এখানে অ্যালুমিনিয়াম অ্যানোড এই ভুয়া লজিকে। আবার জারণ বিভবের মধ্যে আমরা দেখলাম অ্যালুমিনিয়ামের জারণ মান কপারের তুলনায় বেশি, সেই লজিকেও অ্যালুমিনিয়ামটা অ্যানোড। সক্রিয়তা সিরিজ অনুযায়ী অ্যালুমিনিয়ামটা অ্যানোড। সুতরাং আমরা আগে কনফার্ম হয়ে নিলাম এটা অ্যানোড, এটা কি ক্যাথোড। এবার আসো আমরা প্রশ্নে আসি। বলল কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া। তাহলে প্রথমে অ্যানোডে কি হয় স্যার? জারণ, জারণ অর্ধ বিক্রিয়া হয় আর কি, তাই তো? তুমি সরাসরি চাইলে জারণ অর্ধ বিক্রিয়া লিখতে পারো অথবা অ্যানোডের বিক্রিয়া লিখতে পারো। এখন অ্যানোডে কি হচ্ছে? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে? 3টা ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে কি হবে? অ্যালুমিনিয়াম 3+। অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন বের হয়ে গেল, হয়ে গেল অ্যালুমিনিয়াম 3+। এটা হচ্ছে অ্যানোডের জারণ বিক্রিয়া। আর ক্যাথোডে কি হবে স্যার? ক্যাথোডে হবে বিজারণ। ক্যাথোডে হবে কি? বিজারণ। তো ক্যাথোডে বিজারণ মানে গ্রহণ, বিজারণ মানে কি? এখন গ্রহণ কিন্তু কপার করবে না, কারণ কোনো ধাতু ইলেকট্রন গ্রহণ করে না। করে কে? ধাতব আয়ন করে কে? তো এখানে না কপার 2+ আছে দ্রবণে, সেই কপার 2+ ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে? কপার হবে। এখন সেই গ্রহণ করছে কয়টা? 2টা, সেই জন্য কপার হয়েছে। আচ্ছা স্যার, কয়টা ত্যাগ করবে কয়টা গ্রহণ করবে আমি যদি না বুঝি? একদম সহজ, বিভব দেওয়া আছে না, চার্জ দেখবি 3+, 2+, তাহলে তুই বুঝতে পারবি যে কয়টা ত্যাগ করবে কয়টা গ্রহণ করবে। আমরা দেখলাম অ্যালুমিনিয়াম 3+, তার মানে ত্যাগ করবে 3টা। আমরা দেখলাম কপার 2+, তার মানে গ্রহণ করবে 2টা। সুতরাং এত চিন্তা ভাবনা করার কিছু নাই। এবার দেখো সমতা কিন্তু হয় নাই। অ্যালুমিনিয়াম
3টা ছাড়ছে, কপার 2টা গ্রহণ করছে, সমতা হয়েছে। সেই জন্য এটাকে দিলাম 1 নং, এটাকে দিলাম কয় নং? 2 নং। এখন সমতা করতে গেলে এখানে 3 এখানে 2, তাহলে 1 নংকে কত দ্বারা গুণ? 2 দিয়ে গুণ, আর 2 নংকে 3 দিয়ে গুণ করে যোগ করলাম। তাহলে এই যে 2Al3 প্লাস 6 ইলেকট্রন, 3Cu2 প্লাস 6 ইলেকট্রন, 3Cu। দুটোটাকে আমরা কি করছি? গুণ করে কি করব বলছি? যোগ করব। তাহলে যোগ করে দিই, 6টা ইলেকট্রন কাটাকাটি গেল, থাকে কি 2Al প্লাস 3Cu2 প্লাস, আর এদিকে থাকে 2Al3 প্লাস 3 কি Cu। হয়েছে না? এটাই হলো আমাদের কি বিক্রিয়া? কোষ বিক্রিয়া। তার মানে আমাকে যদি বলে কোষ বিক্রিয়াটা লিখো, তাহলে আমার এখানেই আনসারটা শেষ, এখানেই আনসারটা শেষ। আর লাকিলি এখানে আমাদেরকে সমতা করার জন্য গুণ করতে হয়েছে, সেই জন্য একটু বড় হয়েছে। যদি এমন হয়, ধর এমন আয়ন দিছে যে ত্যাগ করেও 2টা গ্রহণ করেও 2টা, তাহলে তো সমতা অটো, শুধু যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হলো কি বিক্রিয়া? কোষ বিক্রিয়া। তাহলে আমাদেরকে যদি বলে কোষ বিক্রিয়া লিখো, উদ্দীপকের কোষটির কোষ বিক্রিয়া লিখো, তাহলে আমরা এইভাবে লিখবো। বোঝার সুবিধার্থে আগে অ্যানোড ক্যাথোড চিহ্নিত করে নিব, অ্যানোডের জারণ দেখাবো, ক্যাথোডের বিজারণ দেখাবো। সমতা হইলে তো ভালো, না হলে গুণ করে যোগ করে তারপরে ফাইনালি লাইনটা লিখবো। এটাই হচ্ছে আমাদের কি বিক্রিয়া? কোষ বিক্রিয়া। তাহলে এটা ছিল কোয়েশ্চেন কত? 1, প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে উদ্দীপকের কোষটির সংকেত লিখো। কি লিখো? সংকেত লিখো। কি লিখো? কোষের সংকেত লিখো, সংকেত। এখন কোষ সংকেত লিখতে বললে আমরা কি করব? কোষ সংকেত কিভাবে লিখে সেটা আমাদেরকে জানতে হবে। কোষ সংকেত কিভাবে লিখে সেটা আমাদেরকে জানতে হবে। মনোযোগ দিয়ে একটু শুনবা। দেখো স্যার, কোষ সংকেত কিভাবে লিখে, একটু মনোযোগ। সংকেত লিখার একদম সহজ উপায় দেখো, অ্যানোডটা তো চিনছো তুমি, তাহলে অ্যানোডে কি হয় স্যার? যেটা আমরা একটু আগে দেখেছি, মুছে ফেলছি, অ্যালুমিনিয়াম থেকে কি হয়েছিল? তাহলে এই যে Al/Al কি প্লাস, এটা অ্যানোডে, তাই তো। আর ক্যাথোডে কি হয়েছিল? কপার 2 প্লাস কি, মানে বিজারণ হয়েছিল, কপার 2 প্লাস থেকে কি হয়েছে? কপার। তাহলে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, দেখাইছি না? দেখো তো লবণ সেতু আছে না নাই? উদ্দীপকে যদি কোষে যদি লবণ সেতু থাকে, তাহলে লম্বা লম্বি এরকম 2টা দাগ দিবা। এটাই হলো কোষটার সংকেত, শেষ। তো স্যার যদি কোষের সংকেত লিখো আসে 3-এর জন্য খালি 1 লাইন লিখবো? কোষ সংকেত যদি আসে তাহলে অবশ্যই কোষ বিক্রিয়া সহ লিখতে হবে। কোষ বিক্রিয়াটা লিখবো, লিখে লাস্টে লিখবো, সুতরাং কোষটির সংকেত হবে এটা। বামে জারণটা দেখাবো, ডানে বিজারণটা দেখাবো, মাঝখানে 2টা দাগ দিব। তবে মনোযোগ, যদি উদ্দীপকে লবণ সেতুটা না থাকে, ধর কোষ আছে, তার দিয়ে যুক্ত করা আছে, সব আছে, লবণ সেতুটা নাই, তখন এখানে দাগ হবে কয়টা? একটা। কয়টা? একটা। আর যদি লবণ সেতুটা থাকে তাহলে অবশ্যই এখানে দাগ হবে কয়টা? 2টা। আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে উদ্দীপকে এরকম কোষ না এসে সংকেতও দিতে পারে না। এখন ধর তোর উদ্দীপকে এটাই দিয়ে দিল, তাহলে তোকে বুঝতে হবে এখানে অ্যানোড হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্যাথোড হচ্ছে কি কপার। ওই যে বামেরটা, এই যে ডানেরটা, মাঝখানে যে লবণ সেতু। ঠিক আছে? তাহলে কোষ সংকেত লিখতে বললে আমরা আশা করি পারবো। ডাবল হবে লবণ সেতু থাকলে, সিঙ্গেল হবে লবণ সেতু না থাকলে। বামে জারণ দেখাবো, ডানে বিজারণ দেখাবো, দেখিয়ে এখানে আর সমতার ব্যাপার স্যাপার নাই, জাস্ট কি থেকে কি হয়েছে সেটা, আর এখানে গ্রহণ করে কি হয়েছে সেটা দেখিয়ে মাঝখানে 2টা দাগ দিব। এটা হয়ে যাবে কি সেতু? লবণ সেতু। এবং এভাবেই কোষের সংকেতটা হবে। উদ্দীপকে এভাবে চিত্র না দিয়ে এভাবে সংকেতও দিতে পারে। তখন আমরা এই যে এটা বামেরটা অ্যানোড, এটা ডানেরটা ক্যাথোড, অর্থাৎ অ্যালুমিনিয়াম অ্যানোড, কপারটা ক্যাথোড, ওটা ধরে নিবে। ওকে, পারবো? তাহলে কয়টা প্রশ্ন গেল স্যার? 2টা। এবার 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন বললো যে উদ্দীপকের কোষটির ইএমএফ নির্ণয় করো। উদ্দীপকের কোষটির কি নির্ণয় করো? ইএমএফ। উদ্দীপকের কোষটির কি নির্ণয় করো? ইএমএফ। ইএমএফ মানে কি স্যার? ইলেকট্রোমোটিভ ফোর্স নির্ণয় করো। অথবা এই ইএমএফটাকে আমরা এভাবেও দেই, ইনর্ট সেল। ইনর্ট সেল
নির্ণয় করো। অথবা দেখবি যে ইএমএফ কে ক্যাপিটাল লেটারে লিখছে ইএমএফ, অথবা অনেক সময় দেখবি যে এভাবে দেওয়া থাকে ই সেল, ই সেল, অথবা অনেক সময় দেখবি যে এরকম লেখা থাকে তড়িৎ চালক বল। তড়িৎ চালক কি, মানে এখান থেকে যে কোনো একটা নির্ণয় করতে বলো। বাংলায় আরো বলতে পারে উদ্দীপকের কোষটির কোষ বিভব নির্ণয় করো। এখান থেকে যাই বের করতে বলুক, এখান থেকে যাই বের করতে বলুক, মনোযোগ দিয়ে শুনবা, এখান থেকে যাই বের করতে বলুক সিস্টেম একই। সিস্টেম মানে এই 6টা জিনিস একই জিনিস, শুধুমাত্র একটা জায়গায় তুমি একটু মাথায় একটু নিয়ে নাও। যখন ইএমএফ বা ইনট সেল বা ই সেল বা তড়িৎচালক বল বা কোষ বিভব বের করতে বলবে, তোমার প্রথম কাজ দুইটা দ্রবণের দিকে ভালো করে নজর দিবা। এই দুইটা দ্রবণের ঘনমাত্রা আছে নাকি নাই। যদি না থাকে ম্যাথটা 2 লাইনে শেষ হয়ে যাবে, 3 লাইনে শেষ হয়ে যাবে। কিন্তু আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবো বেশিরভাগ প্রশ্নে ঘনমাত্রা, যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে কিন্তু ম্যাথ আমরা যেখানে শেষ করবো ওখানে শেষ হবে না, আরো কি হবে, বাড়বে। তখন নার্নস সমীকরণ দিয়ে ইএমএফ বের করতে হবে। মানে তফাৎটা কি আমি তোকে বলি, আচ্ছা আগে বুঝাই। আমাকে কি বের করতে বলছে, ইএমএফ বের করতে বলছে না। তো যে কোনো কোষের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে বোঝায় অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের মানের যোগফল। এই সূত্রটাই জাস্ট মনে রাখবি। যে কোনো কোষের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে বোঝায় অ্যানোড তড়িৎদ্বারের জারণ বিভব এবং ক্যাথোড তড়িৎদ্বারের বিজারণ বিভবের যোগফল। এখন আসো, একটু আগেই তো তুমি চিনেছো অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা, চিনছো না? কোনটা এখানে অ্যানোড, কোনটা অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের কি লাগবে, জারণ বিভব লাগবে। প্রশ্নে কি দেওয়া আছে, জারণ বিভবের মানটা হুবহু দেওয়া আছে। সুতরাং তোমার তো কিছুই করতে হচ্ছে না, খালি যেটা আছে সেই মানটাই হুবহু বসাই দিবা। ঠিক আছে কিনা, বসাই দিলাম। এবার ক্যাথোডের কি লাগে, বিজারণ বিভব। এখানে ক্যাথোডকে কপার, কপারের এখানে কি বিভব দেওয়া আছে, জারণ দেওয়া আছে। কি দেওয়া আছে, কিন্তু আমার তো লাগবে বিজারণ, আমার তো লাগবে কি। তাহলে তোমাকে আগে ডিসিশন নিতে হবে কি লাগবে, পরে দেখবা কি আছে। তুমি এইটুকু কনফার্ম যে তোমার কপার বা ক্যাথোডের বিজারণ বিভব লাগবে। এখন প্রশ্নে বিজারণ বিভব দেওয়া নাই, দেওয়া আছে কি। তাহলে কিভাবে করব, মনে রাখবা যে কোনো ধাতুর জারণ এবং বিজারণ বিভবের মান সেম, শুধু সাইনটা অপোজিট। প্লাস হইলে মাইনাস, মাইনাস হইলে প্লাস। তাহলে আমাদের এখানে কপারের জারণ মান আছে -0.34। সুতরাং আমাদের যেহেতু বিজারণ লাগবে সেই জন্য আমরা মাইনাসের জায়গায় কি করে দিলাম, প্লাস। কারণ যেটা দেওয়া আছে সেটা আছে জারণ মান, কিন্তু আমাদের লাগবে কি মান, বিজারণ মান। সেই জন্য আমরা যোগ করে দিলাম। যোগ করার পরে কি হলো স্যার, +2 ভোল্ট। অর্থাৎ এই কোষটার ইএমএফ বা তড়িৎচালক বলের মান হচ্ছে কয় ভোল্ট, 2 ভোল্ট। কয় ভোল্ট। এখন স্যার এখানে আনসারটা শেষ যদি এইরকম ঘনমাত্রা দেওয়া না থাকে, দেওয়া কি থাকে, না থাকে। কিন্তু যদি ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে এইটুকু করার পরে আবার নার্নস সমীকরণ দিয়ে ই সেলের মানটা বের করতে হবে। বুঝা গেল। কিন্তু ঘনমাত্রা না থাকলে এখানেই শেষ। আর যদি ঘনমাত্রা থাকে তাহলে অবশ্যই এইটুকু করার পরে নার্নস সমীকরণ দিয়ে ই সেলের মানটা কি করতে হবে, বের করতে হবে। এখন নার্নস সমীকরণটা কি মনে আছে কিনা, ধরো ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে কি করতাম আমরা, এটা লিখার পরে আবার লিখতাম আমরা জানি ই সেল সমান ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই KF NF log অফ উপরে উৎপাদায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার x ডিভাইডেড বাই বিক্রিয়কায়নের ঘনমাত্রা টু দি পাওয়ার y। এখন স্যার এই যে একটু মনোযোগ দিন, যদি ঘনমাত্রা দেওয়া থাকতো এইটুকু করার পরে আবার এইটুকু করতে হইতো, তখন ই নট সেলের মান তো বের করছো, এটা বসাই দিব। 2.303টা কনস্ট্যান্ট বসাবো, আর এর মান বসবে 8.314।
টি এর মান প্রশ্নে যা দেওয়া থাকবে তা, যদি দেওয়া না থাকে, যদি দেওয়া না থাকে তাহলে 25 ডিগ্রি বা 298 কেলভিন, 298 কেলভিন। আর যদি দেওয়া থাকে তাহলে ওটাই আমরা কেলভিনে বসাবো। এন, এন হচ্ছে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে। আমরা একটু আগে কোষ বিক্রিয়া লিখছি না, সেখানে সমতা করেছি না, সমতা করার পর ইলেকট্রন আদান প্রদান হয়েছে কয়টা করে? 6টা। সুতরাং এন এর মান এই ক্ষেত্রে 6। এফ, ফ্যারাডের ধ্রুবক 96,500 কুলম। লগ অফ উৎপাদায়ন, তুমি যে কোষ বিক্রিয়াটা লিখছো সেখানে এরর, তীর চিহ্নের ডান পাশের গুলা হচ্ছে উৎপাদ, ওই ডান পাশে উৎপাদের মধ্যে আয়ন ছিল কোনটা দেখি বলো তো? অ্যালুমিনিয়াম 3+। তার মানে এখানে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা যেটা এখানে থাকবে সেটা বসাবো। আর এক্স হচ্ছে ওই বিক্রিয়কে অ্যালুমিনিয়াম আয়ন কয়টা সেই সহগটা। একইভাবে এখানে বিক্রিয়ক আয়ন মানে হচ্ছে বামে কোষ বিক্রিয়াটার বামে যে আয়নটা ছিল কপার 2+, ওই আয়নটার ঘনমাত্রা এখানে প্রশ্নে যা থাকবে তাই বসাবো। ওয়াই হচ্ছে ওই সমতা করার পরে টোটাল লাস্ট বিক্রিয়াটাতে কপার 2+ এর সহগ কত ছিল সেটা। এখানে আয়নগুলোর ঘনমাত্রা বসাবো, সহগ বসাবো। 2.303টা ফিক্সড, আর এর মান 8.314, টি এর মান তাপমাত্রা দেওয়া যেটা আছে ওটা দিয়ে করবো, না থাকলে 298। এন হচ্ছে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এফ হচ্ছে 96,500, ইনট সেলের মান তো বের করলাম, বসাই দিলে ই সেলের মানটা আসবে। বলে রাখা ভালো, ই সেলের মানটা অলমোস্ট ই নট সেলের কাছাকাছি আসবে, একদম আকাশ পাতাল তফাৎ হবে না, একদম ক্লোজ, 99% প্রায় সেম থাকবে। ঠিক আছে? তো আনসার যদি কারো দেখো যে একদম বিশাল চেঞ্জ হয়ে গেছে, এখানে আসছে 2 ভোল্ট কিন্তু তোমার এইখানে ক্যালকুলেশন করে আসছে -4 পয়েন্ট এত ভোল্ট, তাহলে বুঝবি যে কোথাও একটা সমস্যা হয়েছে। কারণ ওইখানেও আনসারটা 2ই আসবে, 2 আসবে অথবা 1.99 অথবা 2.01, মানে জাস্ট 2 এর একটু কম বেশি, সামান্য কম বেশি, কিন্তু আকাশ পাতাল পার্থক্য হবে না। তাহলে ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা এইভাবে করব। তোমরা এই সূত্র দিয়ে বাসায় 2-3টা ম্যাথ প্র্যাকটিস করো, বোর্ড প্রশ্ন তাইলে হচ্ছে। আর না পারলে তো আমি আছি, তখন বলতে পারবা, সমস্যা নেই। তাহলে এবার আসো 3 নাম্বার ম্যাথটা আমাদের গেল, সেটা কি ছিল? কি ছিল স্যার? ইএমএফ বের করা। এবার 4 নাম্বার প্রশ্ন, পরের যে প্রশ্নটা তোমার এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে কোষ বিক্রিয়াটি উদ্দীপকের কোষের বা যে কোষটা দেওয়া আছে এই কোষটির কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি গাণিতিকভাবে দেখাও। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি গাণিতিকভাবে দেখাও। প্রশ্নটা হচ্ছে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে কি গাণিতিকভাবে দেখাও। উদ্দীপকের কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি গাণিতিকভাবে দেখাও। এই ক্ষেত্রে আমরা কি করব? মনোযোগ। এই ক্ষেত্রে প্রথমে আমরা যে অ্যানোড ক্যাথোড ধরে অ্যানোড ক্যাথোড ধরে আমরা কোষ বিক্রিয়াটা লিখব, যেটা আমরা প্রথম প্রশ্নে করেছি। করার পরে আমরা ইএমএফ বের করব। কি বের করব? ইএমএফ আমরা তো বের করে রাখছি, যেহেতু প্রশ্ন উদ্দীপক একটাই। ইএমএফটা আমাদের কি আসছে স্যার? প্লাস। ইএমএফ এর মান যদি ধনাত্মক আসে তাহলে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর যদি মাইনাস আসে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এবার এখানেও কথা আছে, তোকে বিক্রিয়া বলছে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি না, ওই দেখতে হবে ঘনমাত্রা আছে নাকি নাই। যদি ঘনমাত্রা না থাকে এইটুকু করে ডিসিশন, আর যদি ঘনমাত্রা থাকে তাহলে নার্নস সমীকরণ দিয়ে বের করে তারপর ডিসিশন কিন্তু এটাই, প্লাস আসলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, মাইনাস আসলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তো আমাদের এখানে তো প্লাস আসছে, তাহলে আমরা এখানে লিখবো যেহেতু ই নট সেল গ্রেটার দেন 0, সুতরাং বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে কি হবে? ঘটবে। আর যদি মাইনাস আসতো স্বতঃস্ফূর্তভাবে ঘটতো না। পারবো? খুব কঠিন না, জাস্ট ইএমএফ বের করব, প্লাস আসলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, মাইনাস আসলে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। পারা যাবে? আচ্ছা, এবার আসো তোমাদের জন্য এবার পরবর্তীতে প্রশ্ন, যেটা 5 নাম্বার প্রশ্ন, যেটাও অনেকবার আসছে বোর্ডে, সেটা হলো
পাত্রে রাখা যাবে কিনা, মানে টপিকের নাম হচ্ছে ভালো পাত্র খুঁজি, এসো ভালো পাত্র খুঁজি, এসো ভালো কি খুঁজি, পাত্র খুঁজি। মানে তোকে যে কোনো একটা দ্রবণ বলবে যে অমুক পাত্রে দীর্ঘদিন রাখা যাবে কিনা। যেমন আমরা এখানে একটা প্রশ্ন বানাইলাম, দেখো আমরা এখানে একটা প্রশ্ন বানাইলাম যে এরকম, মনোযোগ, যে কোষ্ঠীর ক্যাথোডের দ্রবণকে, কোষ্ঠীর ক্যাথোডের দ্রবণকে দীর্ঘদিন দস্তা পাত্রে রাখা যাবে কি, গাণিতিকভাবে দেখাও। আবার বলছি, কি বললাম স্যার, কোষ্ঠীর ক্যাথোডের দ্রবণকে, এখানে ক্যাথোডের দ্রবণ না বলে অ্যানোডের দ্রবণও বলতে পারে, বা স্পেসিফিক কোন একটা দ্রবণের নামও বলে দিতে পারে। এই কোষ্টার এই ক্যাথোডের দ্রবণকে দীর্ঘদিন দস্তা পাত্রে রাখা যাবে কিনা, এই যে পাত্রে রাখা যাবে কিনা। এখন প্রথমে আমরা এই জায়গাটা কনফার্ম হই। দেখো তোমরা গতকালকে যে ম্যাথটা দিছি তোমরা ভুল করছো যে কোন জায়গায়, মনোযোগ তো। প্রথমে দেখো বলছি ক্যাথোডের দ্রবণকে, তাহলে তোমাকে কোষ্টার অ্যানোড আর ক্যাথোড চিনতে হবে। অ্যানোড কি ছিল আমাদের, আর ক্যাথোড কি ছিল। তো যেহেতু আমাদেরকে বলেছে ক্যাথোডের দ্রবণকে, সুতরাং কোন দ্রবণটার কথা বলা হচ্ছে, কপার সালফেট। কোন দ্রবণটার কথা বলা হচ্ছে, কপার সালফেট। এবার বলছে দীর্ঘদিন কোন পাত্রে, দস্তা মানে জিঙ্ক, দস্তা মানে কি, তাহলে বলেছে এটা যে কপার সালফেটের দ্রবণটা জিঙ্ক নির্মিত বা জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা, দীর্ঘদিন জিঙ্কের পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। এখন এই ধরনের প্রশ্নেও আমাদেরকে ইএমএফই বের করতে হবে। তবে এখানে একটা ছোট্ট ক্লু বলি আমি তোকে, পাত্রটা দ্রবণের সাথে বিক্রিয়া করলে সমস্যা না, সমস্যাটা তখন যখন পাত্রটা অ্যানোড হিসেবে বিক্রিয়া করবে। কি হিসেবে, আমরা জানি পাত্র যখন অ্যানোড হিসেবে কাজ করবে তখন কি হবে, জারণ হবে। কি হবে, জারণ হলে পাত্র কি হবে, ক্ষয় হবে। পাত্র কি হবে, ক্ষয় হলেই তো ফুটা হয়ে যাবে, দীর্ঘদিন রাখা যাবে না। তো এখন আমি তো জানি না যে পাত্রটা অ্যানোড হিসেবে কাজ করবে কিনা, জানি কিনা। এই জন্য আমরা কি করব, যখন পাত্রে রাখতে বলবে রাখা যাবে কিনা এই টাইপের প্রশ্ন আসবে, চিন্তা ভাবনা ছাড়াই আজীবন যেই পাত্রটা বলবে সেই পাত্রকে আমরা অ্যানোড ধরে নিব। কি ধরে নিব, তাহলে পাত্রকে আমরা সবসময় অ্যানোড বিবেচনা করব। কি বিবেচনা করব, মানে এখানে অ্যানোড কোনটা হবে, ক্যাথোড কোনটা হবে, জিঙ্ক অ্যানোড হবে না কপার ক্যাথোড হবে, কোনো চিন্তা ভাবনা করারই দরকার নেই। তুমি শুধুমাত্র যে পাত্র বলবে, যেই ধাতুর পাত্র বলবে, চোখ বন্ধ করে, স্যারে তো বলেছে পাত্র মানে অ্যানোড ধরে নিই। এখন পাত্র অ্যানোড হবে কিনা আমরা শিওর না, কিন্তু আমরা ধরে নিয়েছি। তাহলে প্রথমে আমরা লিখবো কি, পাত্রকে অ্যানোড বিবেচনা করে, পাত্রকে অ্যানোড ধরে, পাত্রকে অ্যানোড বিবেচনা করে। এবার আমরা হিসাবটা করি। দেখো পাত্রকে আমরা কি ধরেছি, অ্যানোড, তাহলে অ্যানোডের কি লাগে, তো জিঙ্কের জারণ মানটা প্রশ্নে দেওয়া আছে না নাই, আছে না নাই। তাহলে আমরা এই যে ইএমএফ বের করব, অ্যানোডের জারণ মানটা আমরা বসাই দিব। ঠিক আছে, বসাইলাম। এবার আসো দ্রবণের কি লাগবে, দ্রবণ যেহেতু আমরা ক্যাথোড ধরেছি, পাত্র যেহেতু অ্যানোড ধরেছি, দ্রবণ কি ধরেছি, ক্যাথোড, তাহলে দ্রবণের কি লাগবে, বিজারণ। প্রশ্নে কি দেওয়া আছে, জারণ, তাহলে বিজারণ মানে উল্টাই দিতে হবে, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস, তাহলে প্লাস 0.34। আমার আনসার আসলো কত, প্লাস 1.1 ভোল্ট। কত আসছে, তো এর আগের ম্যাথটাতে আমরা পড়লাম যে প্লাস আসা মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তো এখানে প্লাস আসছে মানে কি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা, এই যে এখানে লিখে আছে। তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে মানে কি, আমি যে পাত্রটাকে অ্যানোড ধরেছি আসলে সে অ্যানোড হিসেবেই কাজ করবে, বিক্রিয়াটা হবে, তাই তো। তো পাত্র অ্যানোড হইলেই তো সমস্যা। সুতরাং তুমি পাত্রকে অ্যানোড ধরে যদি ইএমএফ কি আসে, প্লাস আসে, তাহলে রাখা যাবে না, পাত্রটা বিক্রিয়া করবে অ্যানোড হিসেবে, ফুটা হয়ে যাবে। আর যদি পাত্রকে অ্যানোড ধরে ইএমএফটা কি আসে, মাইনাস আসে, তাহলে রাখা যাবে। তো আমরা যেহেতু প্লাস আসছে আমরা লিখব বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, সুতরাং দীর্ঘদিন কি করা যাবে না, দীর্ঘদিন রাখা
যাবে না। কিন্তু যদি এখানে মাইনাস আসতো তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করা যেত। তার মানে পাত্রে রাখা যাবে কি যাবে না এই টাইপের ম্যাথ আসলেই চোখ বন্ধ করে পাত্রটাকে অ্যানোড, দ্রবণকে ক্যাথোড ধরে ইএমএফ বের করব। ইএমএফ প্লাস আসলে রাখা যাবে না, মাইনাস আসলে রাখা যাবে। তোমরা গতকালকে যে কাজটা করেছো অনেকে আমি দেখছি, এই পাত্রে রাখতে বলছি, এখানে ঘনমাত্রা দেওয়া ছিল বিদায় এরা ঘনমাত্রা দিয়ে নার্স সমীকরণ দিয়ে শুরু করে দিছে। কিন্তু আমি কি জিঙ্কের দস্তার কোনো ঘনমাত্রা দিয়েছি? পাত্রে রাখা যাবে কি না এই টাইপের প্রশ্ন করলে একদম মাথায় সেট করে নে, পাত্রে রাখা যাবে কিনা বললে পাত্রের তো কোনো ঘনমাত্রা হয় না, হয়? সুতরাং নার্স সমীকরণ লাগবেই না, শুধু এই যে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব যোগ করে ইএমএফ বের করে ফেললেই হবে। সুতরাং পাত্রে রাখা যাবে কিনা, সংরক্ষণ করা যাবে কিনা এগুলোর ক্ষেত্রে নার্স সমীকরণের কোনো প্রয়োগ নাই। জাস্ট অ্যানোডের জারণ ক্যাথোডের বিজারণ যোগ করে ইএমএফ বের করব, বের করলে প্লাস আসলে রাখা যাবে না, মাইনাস আসলে রাখা যাবে। আমার মনে হয় এই যে আমরা একটা কোর্স থেকে 5টা মধ্যে এই আলোচনাগুলো করলাম, এগুলা দিয়ে তোমাদের তড়িৎ বিশ্লেষ্য কোর্স না, তড়িৎ রাসায়নিক কোর্সের সব ম্যাথ কভার হয়ে যাবে। তুমি এখন বোর্ড প্রশ্নগুলো বসে বসে সলভ করো, দেখবা যে একদম প্রত্যেকটা ম্যাথ এই যে কোনো একটা প্যাটার্নের, এবং তুমি পারো, এবং তুমি পারো। তাহলে আমরা শুধু দেখাইতে পারলাম না কোনটা, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের যে সূত্রটা, অর্থাৎ এক পাত্র বিশিষ্ট কোষ মানে তড়িৎ বিশ্লেষ্য কোষের ম্যাথগুলো আমরা দেখাইতে পারলাম না। এগুলো পরের দিন আমরা সুযোগ থাকলে আবার সলভ ক্লাস দিব ইনশাল্লাহ, সেই সময় তোমরা এটারও বিস্তারিত আলোচনা তোমরা পাবে। তা আমি মনে করি তোমাদের আজকের ক্লাস কিছুটা হলো হেল্পফুল হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি সুযোগ থাকে পরবর্তীতে ওই তড়িৎ বিশ্লেষ্য কোষ বা একপাত্র বিশিষ্ট কোষগুলোর ম্যাথ নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আজ আর নয়।